তাহলে কৃষি ক্ষেত্রে পিএইচ এর গুরুত্বের মধ্যে বলছিলাম যে ক্ষেত খামারে পিএইচ সাধারণত কত রাখা লাগে 6 থেকে 8 আর 10 এর উপরে চলে গেলে অথবা 3 এর নিচে যদি আসে তাহলে অণুজীব জন্মাতে পারে না। হ্যাঁ, অণুজীবগুলো জন্মাতে পারে না। ফলে কি হয়? এই মাটির অণুজীবগুলো উর্বরতা নষ্ট হবে। কারণ অণুজীব কি করে? অণুজীব হচ্ছে মাটির মধ্যে যে ইয়ে থাকে, লতাপাতা, ঘাস লতাপাতা যেগুলো থাকে, আবর্জনা যেগুলো থাকে, এগুলোকে পচে মাটি তৈরি করে। মানে ডিকম্পোজিশন করার জন্য এই ব্যাকটেরিয়া দরকার। মানে কৃষকরা ধান কেটে নিয়ে আসলো, তার মধ্যে যে আগাছা যেগুলো থাকলো ক্ষেতের মধ্যে, এগুলোকে পচায় মাটি তৈরি করতে হবে না? এই মাটি তৈরি করার জন্য অণুজীবগুলো লাগবে। আবার কিছু কিছু অণুজীব আছে বাতাস থেকে নাইট্রোজেন মাটির মধ্যে স্থাপন করে। তো এইগুলো যদি না থাকে তাহলে মাটির উর্বরতা নষ্ট হবে। আর সাধারণত আমরা কৃষিক্ষেত্রের মধ্যে পিএইচটা ক্ষারীয় রাখি না অ্যাসিডিক রাখি? ক্ষারীয় রাখতে হবে। কেন? দ্যাট মিন্স বৃষ্টি যেটা পড়তেছে এটা হলো অ্যাসিডিক বৃষ্টি পড়তেছে, যেটার পিএইচ কত থাকে? পিএইচ কত থাকে বৃষ্টির মধ্যে? টেস্ট 4.5 মানে 4.5 থেকে তোমার 6 এর মধ্যে থাকে। আর 4 এর নিচে গেলে সেটাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। নরমালি অ্যাসিডিক আর অ্যাসিড বৃষ্টির মধ্যে পার্থক্য আছে কিন্তু। মানে বৃষ্টি নরমালি অ্যাসিডিক থাকে, বাট অ্যাসিড বৃষ্টি কোনটা? আর পুরো অ্যাসিড বৃষ্টি মানে বেশিরভাগ পিএইচ এর মান 4 এর নিচে থাকতে হবে। 4 এর নিচে হইলে সেটাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। তো তাহলে দ্যাট মিন্স নরমালি যে বৃষ্টিগুলো পড়তেছে সেই বৃষ্টিগুলো হবে অ্যাসিডিক হবে। সে যখন আবার মাটি যদি ক্ষারীয় থাকে তাহলে অ্যাসিড আর ক্ষারের মাঝখানে রিঅ্যাকশন করে লবণ তৈরি করবে, আর এই লবণগুলো উদ্ভিদ গ্রহণ করবে। তাহলে এর জন্য আমাদের ক্ষেত খামারের পিএইচটা নরমালি ক্ষারীয় রাখতে হবে। তাহলে পিএইচ যদি বেড়ে যায় তাহলে আমাকে কি করতে হবে? বেড়ে গেলে কমানোর জন্য কি দেওয়া লাগবে? অ্যাসিড ডাইরেক্ট তো অ্যাসিড না, অ্যাসিডিক সার দিতে হবে। অ্যাসিডিক সার হিসেবে আমরা কি দেই? অ্যামোনিয়াম ফসফেট এবং অ্যামোনিয়াম সালফেট। তাহলে অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট এটা কেন অ্যাসিডিক, কেন অম্লীয় কেন? মানে আমি বললাম যে অ্যামোনিয়াম ফসফেট PO4 আর অ্যামোনিয়াম সালফেট এটা হলো অম্লীয়। কেন অম্লীয়? ভাইয়া মৃদু অ্যাসিড কোনগুলো? মৃদু অ্যাসিড হলো কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড এবং যত জৈব অ্যাসিড আছে সবাই মৃদু অ্যাসিড। মানে যেগুলো দুর্বল অ্যাসিড এগুলো মৃদু। হ্যাঁ, দুর্বল অ্যাসিড। তাহলে এই লবণ, এটা একটা লবণ, এটা একটা লবণ। এটা তৈরি হয়েছে কই থেকে? এটা তৈরি হয়েছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে ফসফরিক অ্যাসিড যখন রিঅ্যাকশন করছে, H3PO4, তখন এখান থেকে কি তৈরি হয়েছে? এখান থেকে তৈরি হবে অ্যামোনিয়াম ফসফেট। মানে রিঅ্যাকশন করে অ্যামোনিয়াম আসবে ফসফেটের সাথে, এটা মিলে পানি তৈরি করবে। তাহলে এখান থেকে তৈরি হয়েছে অ্যামোনিয়াম ফসফেট। তাহলে অ্যামোনিয়াম ফসফেটের বাবা মা হচ্ছে এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর ফসফরিক অ্যাসিড। তাহলে ওদের যে অরিজিনটা হলো দুর্বল ক্ষার সক্রিয় অ্যাসিড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দুর্বল আর তার অ্যাসিডটা হলো সবল। তাহলে রিঅ্যাকশন করে যে লবণটা হবে সেই লবণটা অ্যাসিডিক হবে, তাই না? এই কথাটা ক্লিয়ার হয়েছে? মানে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার আর সবল অ্যাসিড। তাহলে অ্যাসিড যেহেতু সবল তাহলে তার লবণটা কেমন হবে? সবল, মানে অ্যাসিডিক হবে। আবার এটা যেটা হয়েছে এটা হলো ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করেছে H2SO4। তাহলে এই লবণটা কেমন হবে? আরো বেশি অ্যাসিড, এটা হবে অ্যাসিডিক হবে, তাই না? মূল কথা হলো দুর্বল অ্যাসিড সবল ক্ষার তার লবণটা অ্যাসিডিক হয়, দুর্বল অ্যাসিড সবল ক্ষার তার লবণটা অ্যাসিডিক হবে। তাহলে এই দুই ধরনের লবণ বা এটা সার হিসেবে আমরা দিই। বুঝছি না স্যার, কথা বলতে দুর্বল অ্যাসিড সবল ক্ষার মানে অ্যাসিড, এই অ্যাসিডটা হলো সবল, ক্ষার দুর্বল, অ্যাসিডটা হলো সবল। মানে বাবা মা, এটা হলো মা, এটা হলো বাবা। বাবাটা হচ্ছে স্ট্রং, তাহলে ছেলে যেটা হবে কার মতো হবে? বাবার মতো হবে না মায়ের মতো হবে? বাবার মতো। তাহলে অ্যাসিডটা হলো স্ট্রং আর ক্ষারটা হলো দুর্বল। তাহলে এটা হচ্ছে কার মতো? অ্যাসিডের মতো, অ্যাসিডের মতো হবে। তাহলে এই লবণটা হলো অ্যাসিডিক, অম্লীয়। আবার এটা হলো এটা হলো মা হচ্ছে দুর্বল, বাবা হলো সবল। মানে তাহলে তার লবণটা কি হবে? তার সন্তানটা কেমন হবে? বাবার মতো হবে না মায়ের মতো হবে? বাবার মতো হবে। তাহলে এটা হবে, বাবাটা ছিল অ্যাসিড, তাহলে অ্যাসিডটা হবে এটা হলো অ্যাসিডিক হবে, তার লবণটা যেটা হবে সেটা হবে অ্যাসিডিক। বুঝতে পারছো এটা? এখন এর জন্য পিএইচ যদি তোমার বেড়ে যায়, মানে তোমার 13 হয়ে গেছে, 14, 13 অথবা 12 হয়ে গেছে, তাহলে এটা কমানোর জন্য কি করতে হবে? এগুলো দেওয়া লাগবে। আবার যদি পিএইচ যদি কমে যায়, মানে সেটা অম্লীয় হয়েছে না ক্ষারীয় হয়েছে? অম্লীয় হয়েছে। তাহলে অম্ল যদি হয়ে যায় তাহলে সেটাকে কমানোর জন্য কি করতে হবে? ক্ষারীয় ইয়ে দিতে হবে। নরমালি আমরা কি দিই? ডলোমাইট, ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের কম্বিনেশন, এই দুইটাকে একসাথে বলা হয় ডলোমাইট।
ডলোমাইট। তার মানে শীতের ভিতরে যে লেসন এখানে বলছি ওটা ওটার সংকেতটা একটু অন্যরকম ছিল। আচ্ছা, ওইটা- বলে নাম দিয়ে সার্চ পাইনি। আচ্ছা ওটা কি বলছো? ডলোমাইট, ওটার মধ্যে হয়তো একটু ভুল লেখা আছে। ওটার ডলোমাইট, সংকেত একটু ভুল হবে। সংকেত লেখা আছে CaOMbO তাহলে ওটা হবে ক্যালসিয়াম কার্বনেট হবে, CaCO3, ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা হবে। তো সেটার মধ্যে একটু ভুল আছে। তাহলে ডলোমাইট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে এরা ক্ষারীয় না অম্লীয়? মানে এটা কি, এই জিনিসগুলো কি, এটা লবণ না অ্যাসিড না ক্ষার? লবণ। মানে এটা লবণ না অ্যাসিড না ক্ষার? লবণ। লবণ, এটা সল্ট কিন্তু। কিভাবে হয়েছে? এই ক্যালসিয়াম কার্বনেটটা হয়েছে কই থেকে? এটা ক্যালসিয়াম কার্বনেটটা হয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে আর কার্বনিক অ্যাসিড রিঅ্যাকশন করে হয়েছে। তাহলে এখান থেকে আমরা ক্যালসিয়াম যাবে কার্বনেটের সাথে, তাহলে তৈরি করবে ক্যালসিয়াম কার্বনেট আর পানি তৈরি করবে। এখন কথা হলো যে দেখো, এটা এখন হলো মা হচ্ছে সক্রিয়, বাবা হলো দুর্বল। আয় হায়। তাহলে তার লবণ টাকার মতো হবে, ভালো। মায়ের মতো হবে। মা হচ্ছে ক্ষার, তাহলে লবণটা কেমন হবে? ক্ষারীয় হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে সবল ক্ষার, দুর্বল অ্যাসিড, তাহলে লবণ টাকার মতো হবে, ক্ষারীয়। ক্ষারের মতো হবে। তাহলে এই লবণটা হবে ক্ষারীয়। আবার ম্যাগনেসিয়াম কার্বনেট কোথা থেকে হয়েছে? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর তাও কার্বনিক অ্যাসিড H2CO3। তাহলে এখান থেকে তৈরি হয়েছে ম্যাগনেসিয়াম কার্বনেট আর পানি। তাহলে এটাও মা হচ্ছে সবল, একই রকম। বাবা হলো দুর্বল। জি স্যার। তাহলে মায়ের মতো হবে। তাহলে মাটা ছিল ক্ষার, তাহলে লবণটা হবে ক্ষারীয়। তাহলে এই দুটো ক্ষারীয় উপাদানগুলো আমরা একসাথে কম্বিনেশন করে ডলোমাইট বলি। অথবা তুমি শুধু এটাও দিতে পারো, শুধু চুন দিতে পারো, চুন ক্যালসিয়াম অক্সাইড শুধু দিতে পারো, চুন। শুধু আলাদাভাবে ক্যালসিয়াম অক্সাইড দিতে পারে। কেন? ক্যালসিয়াম অক্সাইড তো ক্ষারীয়, তাই না? সে পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে তখন হলো ক্ষার, ঠিক আছে না? ক্ষার এবং ক্ষারক একই সাথে। তাহলে আমরা যদি পিএইচ যদি কমে যায়, পিএইচটাকে বাড়ানোর জন্য আমাকে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, যেটাকে ডলোমাইট বলে, অথবা শুধু ক্যালসিয়াম অক্সাইড দিতে পারে। আচ্ছা, কৃষি ক্ষেত্রে গেল। তারপর আমাদের প্রসাধনীতে পিএইচ এর গুরুত্ব আছে। আমাদের ত্বকের পিএইচ সাধারণত কি থাকে? 4.8 ত্বকের পিএইচ সাধারণত কত থাকে? 4 থেকে 4 এইগুলা কিন্তু রিঅ্যাকশন লেখার দরকার নাই, শুধু তোমরা কি দিতে হবে, রিঅ্যাকশন লেখার দরকার নেই, রিঅ্যাকশন শুধু বোঝানোর জন্য বলে। বাট তোমাকে বলতে হবে যে অ্যামোনিয়াম ফসফেট এবং অ্যামোনিয়াম সালফেট এরা হলো অম্লীয় সার, এই সারগুলোকে দিতে হবে পিএইচ যদি বেড়ে যায়। আর পিএইচ কমে গেলে ক্ষারীয় সার দিতে হবে। ক্ষারীয় সার হিসেবে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ডলোমাইট অথবা ক্যালসিয়াম অক্সাইড দিতে হবে। এতটুকু লিখলে হবে, রিঅ্যাকশন লেখার দরকার নেই। হ্যাঁ, কিসে? ত্বকের পিএইচ অ্যাসিডিক থাকে, 4 থেকে 5 এর মধ্যে থাকে। হ্যাঁ, ত্বকের পিএইচ অম্লীয় থাকে। তাহলে এই অম্লীয় পিএইচ যে থাকে, তাহলে আমাকে সবসময় এই অম্লীয় রাখতে হবে। তাহলে তুমি যদি এই ত্বকের মধ্যে তুমি যদি করো, ক্ষার দাও, যেমন আমরা যে সাবানগুলো ব্যবহার করি, বাংলা সাবান, তো এই সাবানের মধ্যে তো ক্ষার বেশি দেওয়া থাকে। তো এই ক্ষারগুলো কি করবে? আমাদের ত্বকের মধ্যে যে অ্যাসিডিক আছে, অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে এবং আমাদের ত্বকের লবণ জমে। হ্যাঁ, ত্বকের মধ্যে অ্যাসিডিক মাধ্যমটাকে ক্ষারীয় মাধ্যম করবে, ফলে খসখসে হয়ে যাবে। এই জন্য তোমাকে কি করতে হবে? পিএইচ যেগুলো কম আছে ওগুলো ব্যবহার। এগুলো ব্যবহার করতে হবে। ডাব সাবান ব্যবহার করবে, বাংলা সাবান, আলমের পচা সাবান না ব্যবহার করে কি করবা? ডাব সাবান, কারণ ডাব সাবানের মধ্যে পিএইচটা, হ্যাঁ, পিএইচটা নিউট্রাল করা থাকে। তাহলে আবার বাচ্চাদের পিএইচটা, ত্বকের পিএইচটা 7 থাকে, বেশি। তাহলে 7 থাকে, ওদের 7 এর মধ্যে থাকে। হ্যাঁ। হ্যাঁ, ওদের ত্বকের মতো করে বানানো হয়, ত্বকের জন্য সুইটেবল করে বানানো হয়। এবং পিছলা কম থাকে দেখবা, কারণ ক্ষারগুলা কেমন থাকে, যে সাবান দেখবা পিছলা বেশি, ওই সাবানের মধ্যে ক্ষার বেশি। কারণ কি ক্ষারগুলা কেমন হয়? পিছলি সাবান তো সব দিকে হ্যাঁ, সাবান তো স্যার সব দিকে কোনটা বুঝুন পিছলা কোনটা কেন সাবান ব্যবহার করো না? হ্যাঁ তো বুঝো না কোনটা পিছলা। ডাব সাবান ব্যবহার করছো? হ্যাঁ ডাব সাবান কিন্তু অত পিছলা থাকে না, ভালো। তাহলে ওইটা ভালো। এবং এই ডাব সাবান যেটা আসে, এটা তোমার মালয়েশিয়ান এক ধরনের গাছ থেকে তেল দিয়ে বানায়, এই জন্য দামও বেশি। এবং এটা পিএইচ, তাহলে কি বললাম যে, পরিমাণের তুলনায় দাম বেশি না। তাহলে আমরা বললাম যে পিএইচ এর মান আমাদের প্রসাধনের ক্ষেত্রে, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে বেবি পাউডার দিতে হবে, বেবি লোশন দিতে হবে। কেন? ওইটা বাচ্চাদের কিন্তু বেশি pH-টা, ক্ষারীয়। হ্যাঁ, বাচ্চাদের পিএইচটা নরমালি আমাদের মতো থাকে না, ত্বকের পিএইচ বেশি। ওদেরটা থাকে 7 এর মতো। তাহলে ওদেরটাকে ওই রকম করে বানানো লাগবে। তাহলে বাচ্চাদের যদি অ্যাডাল্টেরটা দেই, পূর্ণবয়স্ক মানুষেরটা দেই, তাহলে কি হবে? অম্লীয় হয়ে যাবে তো। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমাদেরটা তো হচ্ছে কি থাকে নরমালি, 4.8 থেকে 5.8। হ্যাঁ, তাহলে ওদের পিএইচটা চেঞ্জ হয়ে যাবে।
এর জন্য বেবি লোশন বেবি পাউডার এদের বাচ্চাদের দিতে হবে, আর আমাদের জন্য পূর্ণবয়স্ক মানুষের জন্য যেটা আছে এটা আমরা ব্যবহার করি। আচ্ছা, এখন কথা হলো যে আবার আমরা টুথপেস্টের মধ্যে পিএইচটা মেইনটেইন করতে হয়। আমাদের দাঁতের মধ্যে কি থাকে? আমাদের দাঁতের মধ্যে খাবার পর দাঁতের মধ্যে যে গ্লুকোজগুলো থাকে, আর মুখ যখন বন্ধ করে রাখবো তখন কি হবে? এই অক্সিজেনের অভাব তখন পাবে। আমাদের মুখ যখন বন্ধ থাকে তখন তার অক্সিজেন নেই, ভিতর দিয়ে মুখ দিয়ে অক্সিজেন নেই না, তাই অক্সিজেনের অভাবে এই ব্যাকটেরিয়াগুলো তখন অ্যাক্টিভ হয়ে যায়, তখন তারা অবাধ শোষণের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, আর এই ল্যাকটিক অ্যাসিড আমাদের দাঁতের ক্ষয় করে। কারণ আমাদের দাঁত কি দিয়ে তৈরি? দাঁত হলো ক্যালসিয়াম, হ্যাঁ, ক্ষারীয় উপাদান দিয়ে তৈরি, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম কার্বনেট এগুলো দিয়ে তৈরি, যার জন্য এই দাঁতের ক্ষারীয় উপাদানের সাথে ওই অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড বিক্রিয়া করে আমাদের দাঁত ক্ষয় করবে। আচ্ছা, তারপরে আমরা বলছিলাম যে প্রশমন বিক্রিয়া কাকে বলে? প্রশমন বিক্রিয়ার ইম্পর্টেন্ট প্রশমন বিক্রিয়া কাকে বলে? যে অ্যাসিড এবং ক্ষারের মাঝখানে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি হয়, তাকে প্রশমন বিক্রিয়া বলে। এখন কে বলতে পারবা? রাতুল বলো যে প্রশমন বিক্রিয়া ডেলএইচ এর মান সবসময় 57.34 কেন হয়? এটা কিন্তু মূলত বিক্রিয়াটা হয় পানি উৎপাদন, এবং পানি উৎপাদনের জন্য তাপ হচ্ছে ডেলএইচ এর মান হ্যাঁ। -57 মানে অ্যাসিড এবং সক্রিয় অ্যাসিড সক্রিয় ক্ষারে ডেলএইচ এর মান সবসময় একটা নির্দিষ্ট মান থাকে। যেমন HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করাইলা, তাহলে এখান থেকে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড আর পানি। সোডিয়াম ক্লোরাইড এটা আয়নিক অবস্থায় থাকবে, মানে তুমি একটা অ্যাসিড এবং ক্ষার সবল দুইজনে যদি সবল হয় তাহলে তার লবণ যেটা হবে নিরপেক্ষ, আর তার পানি যেটা হচ্ছে, এই পানিটা বন্ধন তৈরি করবে, পানিটা ভাঙবে না, পানিটার মধ্যে হাইড্রোজেন অক্সিজেনের আলাদা হবে না, এটা নরমাল H2 অবস্থায় থাকবে। কিন্তু এর মধ্যে যে লবণ যেটা তৈরি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা ভেঙে যায়, এটা বন্ধন তৈরি করে না। তাহলে ওরা যদি বন্ধন না তৈরি করে তাহলে ওর জন্য তাপও তৈরি হবে না। তাহলে যত লবণ তৈরি হচ্ছে তাদের জন্য তাপ তৈরি হয় না, শুধু পানি। তাহলে পানির জন্য শুধু তাপ তৈরি হয়। কথা বুঝছো কিনা? এই বুঝতে পারছো আপনার সাকিব? তাহলে লবণ যেটা তৈরি হচ্ছে তারা আয়নিত অবস্থায় থাকে, তারা বন্ধন তৈরি করে না, তাদেরকে বলা হয় কি আয়ন? তাদেরকে বলে স্পেকটেটর আয়ন বা দর্শক আয়ন। মানে এরা দর্শক অবস্থায় থাকবে, এরা কোনো বন্ধন কারণ কিছু করবে না, এরা ভেঙে যাবে, ভেঙে থাকবে, এরা বন্ধন তৈরি করবে না। হ্যাঁ, ওরা যেহেতু বন্ধন তৈরি করতেছে না, ওর জন্য কোনো তাপও নাই, তাহলে তাপ শুধুমাত্র কার জন্য? পানি তৈরি হওয়ার জন্য। তাহলে প্রতি ক্ষেত্রে পানি তৈরি হচ্ছে, এবং পানি তৈরি হওয়ার জন্য ডেলএইচ এর মান দেখা যায় -57.34 এর কাছাকাছি থাকে। এটা কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া আসে যে সবল এসে সবল ক্ষারে ডেলএইচ এর মান ধ্রুব থাকে কেন। তাহলে আমরা তাহলে কি করলাম যে প্রশমন বিক্রিয়ার কিছু ইম্পর্টেন্স আছে। যেমন আমাদের পেটের মধ্যে যখন অ্যাসিডিটি হয়, অ্যাসিডিটি কেন হয়? পেটের মধ্যে হাইড্রোক্লোরিক সিক্রেশন হয়। আমাদের পেটের মধ্যে যে পেটের ছোট ছোট গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে, এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে আমাদের এগুলো সিক্রেশন হয়, HCl সিক্রেশন হয়, এই গ্ল্যান্ডগুলো থেকে HCl সিক্রেশন হয়। HCl গুলো কি করে? আমাদের পেটের মধ্যে অ্যাসিডিক মিডিয়া করে রাখে। তো এই যদি অতিরিক্ত যদি হয়ে যায়, নরমালি তুমি অ্যাসিড সিক্রেশন হইলো, তুমি খাবার দাবার খাইলা ঠিক মতো, এই অ্যাসিডগুলা খাবারের সাহায্যে হয়ে যাবে, ব্যবহৃত হয়ে যাবে। বাট তুমি খাবার দাবার ঠিক মতো খাচ্ছ না, তারপরে হচ্ছে তুমি কি বললাম, তুমি খাবার খাও 2টার সময়, তুমি খাবার খাইলা ওই দিন 5টার সময় খাইলা, তাহলে 2টার সময় কিন্তু ঠিকই অ্যাসিড তৈরি হবে। কারণ কি? আমাদের একটা রেগুলেটরি সিস্টেম আছে, যে যখন খাবারের সময় আসে তখন এই অ্যাসিডগুলো সিক্রেশন হতে থাকে। তো তুমি ওই সময় যখন হচ্ছে না, তখন সেটা কি এক্সট্রা অ্যাসিডগুলো অনেকক্ষণ যখন থাকবে তখন ইরিটেশন হবে, বিভিন্ন ব্যাকটেরিয়া মাধ্যমে আরো ইরিটেশনের কারণে আমাদের গ্যাস্ট্রিক এক পর্যায়ে আলসার হয়ে যেতে পারে। যাই হোক, ওটা পরের কথা। কিন্তু ইনিশিয়ালি যেটা হবে সেটা হলো অ্যাসিডিটি হবে, পেটের মধ্যে জ্বালাপোড়া করবে, গলা জ্বালাপোড়া করবে, টক ঢেকুর উঠবে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য আমাকে ক্ষার খেতে হবে। তাহলে ক্ষার হিসেবে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড খাবো না, কেন? সোডিয়াম হাইড্রোক্সাইড অনেক সবল, সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের দেখা যাবে যে বেশি করসিভ। করসিভ মানে কি? ক্ষয়কারী। এখানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা থাকে ওইটা তো অনেক বেশি সক্রিয়। এখন কথা হলো যে এর ভেতরে মিউকাসের আবরণ থাকে। আমরা না চ্যাপ্টার 5 এগুলো পড়ছি যে পাকস্থলী নিজে পরিপাক হচ্ছে না কেন? পাকস্থলীর ভিতরে তো অ্যাসিড আছে, কিন্তু নিজে পরিপাক হচ্ছে না কেন? কারণ আমাদের প্রোটেক্টিভ কিছু মেকানিজম আছে। মেকানিজমটা কি? আমাদের এখানে চারপাশ দিয়ে একটা আবরণ করা থাকে, মিউকাসের আবরণ। না, মিউকাসের আবরণ, মিউকাস হলো মানে থকথকে পদার্থ, এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। যে অ্যাসিডগুলো যেগুলো সিক্রেশন হচ্ছে, একটু একটু সিক্রেশন হয়ে মাঝখানে থাকলো, আর এর চারপাশে বাউন্ডারি থাকার কারণে কি হয়? বাউন্ডারি থাকার কারণে এই অ্যাসিড যেগুলো আছে এটা ওর ওয়ালের সাথে, মাংসের সাথে ওর যে ওয়াল আছে, ওয়ালের কন্টাক্টে থাকে না,
এবং কন্টিনিউয়াস কি হয়, এখান থেকে আবার বাইকার্বনেটের সিক্রেশন হয়। বাইকার্বনেটের সিক্রেশন হয়, বাইকার্বনেট হচ্ছে ক্ষারীয়। সে কি করবে, ওই HCl এর সাথে রিঅ্যাকশন করে এটাকে একটু প্রশমিত করে রাখতে চেষ্টা করবে। জি স্যার। আর আর কি, আর হচ্ছে কন্টিনিউয়াস কি হয়, মিউকাসের আবরণ থাকে, বাইকার্বনেট সিক্রেশন হয়। এটা হচ্ছে আমাদের প্রোক্রিয়েটিভ মেকানিজম। তারপরেও আছে এর মধ্যে যদি কোনো ডিফেক্ট হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে, আমাদের এই ওয়ালটাকে করে প্রোটেকশন দিয়ে রাখে। আর যদি তোমার মেইনলি গ্যাস্ট্রিক আলসার কখন হয়, এটা তো তাহলে ওই চ্যাপ্টারে চলে গেল, বায়োলজির ওই চ্যাপ্টারে। আমাদের মেইনলি গ্যাস্ট্রিক আলসার হয়, ম্যাক্সিমাম কজ হলো H. পাইলোরি কারণে হয়, হেলিকোব্যাক্টার পাইলোরি। এই H. পাইলোরি নামক ব্যাকটেরিয়ার এটা একটা ঝামেলা করে। সে ঝামেলা করে পেটের মধ্যে এখানে আরো বেশি অ্যাসিডিক করে রাখে। আরো একটা মেকানিজম আছে, সেই ইউরিয়েজ এনজাইমের সাহায্যে ইউরিয়াটাকে ভেঙে ফেলে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। কার্বন ডাইঅক্সাইডটা অ্যাসিডিক, যেটা আরো বেশি অম্লীয় করে এবং এক পর্যায়ে এখানে ক্ষত সৃষ্টি হয়। মূল কথা হলো আমাদের গ্যাস্ট্রিক আলসার হবে দেরিতে, বাট তোমার ইনিশিয়ালি যে তোমার অ্যাসিডিটি হলো, তাহলে সেক্ষেত্রে অ্যাসিডিটি করার জন্য, এটা নিউট্রালাইজ করার জন্য কি করা লাগবে, তোমাকে ক্ষারীয় উপাদান খেতে হবে। ক্ষারীয় উপাদান হিসেবে আমি সোডিয়াম হাইড্রক্সাইড খাবো না, কারণ কি, সোডিয়াম হাইড্রক্সাইড স্ট্রং, সেটা করোসিভ। এটা আমাদের যেদিক দিয়ে যাবো ওই দিক দিয়ে ইরিটেশন করবে, হ্যাঁ যাওয়ার আগে জ্বালাই দেবে। তো এর জন্য এটা সক্রিয় সোডিয়াম হাইড্রক্সাইড না নিয়ে আমরা কি করি, ম্যাগনেসিয়ামটা কম, মানে এটা হচ্ছে কম্পারেটিভলি দুর্বল, অথবা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড নিই, এবং তাদেরকে একসাথে খেতে হবে। এটা আমরা অ্যান্টাসিড হিসেবে খাই। তো এখন এরা খাইলে কি করবে, এরা কি করবে, এই ক্ষার তারা রিঅ্যাকশন করবে, অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে লবণ তৈরি করবে, মানে অ্যাসিডটাকে প্রশমিত করবে। তাহলে এরা দুজনকে একসাথে কেন খাই, আলাদা আলাদা তো খাইতে পারতাম। আলাদা খেতে পারে আছে। হ্যাঁ, আলাদা খেলে সাইড ইফেক্ট হবে। সাইড ইফেক্ট। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড হচ্ছে তোমার, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড ডায়রিয়া করে, ডায়রিয়া করে। আর অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড কোষ্ঠকাঠিন্য। তো দুইটা একসাথে খেলে কিছুই হবে না। জি স্যার। এই জন্য এদেরকে দুইজনকে একসাথে খেতে হবে। এই দুইটা ওষুধ কি স্যার, এক ওষুধের ভিতরে দুই উপাদান থাকে? হ্যাঁ হ্যাঁ, একটা বোতলের মধ্যে দেখবা যে কম্পোজিশন লেখা আছে, অ্যান্টাসিড কিনে দেখবা যে লেখা আছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড একসাথে। তার ভেজাল নাই আমরা। হ্যাঁ, তাহলে আবার হচ্ছে আমাদের যখন কি হয়, কি বলে, রাস্তাঘাট যখন আমাদের পিছলা হয়ে যায়, তখন আমরা কি করি, বালি দিই। বালি হচ্ছে কি দিয়ে তৈরি, সিলিকন ডাইঅক্সাইড। তো এটাকে প্রশমিত করার জন্য ক্ষার দিতে হবে, সোডিয়াম হাইড্রক্সাইড। আবার প্রশমন, আবার যে দাঁতের কথা বললাম, যে দাঁতের মধ্যে যখন অ্যাসিড হবে, ল্যাকটিক অ্যাসিড যখন তৈরি হবে, তখন তাকে প্রশমিত করার জন্য আমাকে কি করতে হবে, ক্ষারীয় উপাদান দেওয়া লাগবে। টুথপেস্ট দিতে হবে, টুথপেস্ট। এর জন্য টুথপেস্টের মান পিএইচ কত থাকে, 8 এর কাছাকাছি থাকে। এই কথাটা বোঝা গেছে? আচ্ছা, তারপরে প্রশমন বিক্রিয়ার আর কয়টি ইম্পর্টেন্স বলো তো, যে আমরা যখন খাই, কচু রিলেটেড যখন খাচ্ছি, কচু অথবা যেগুলো খাচ্ছি, এগুলো হলো ক্ষারীয় উপাদান। এগুলো আমাদের যখন যায় তখন আমাদের গলার মধ্যে ইরিটেশন হয় ক্ষারের জন্য। কচু তো এগুলো চুলকানির জন্য দেয় না? হ্যাঁ, চুলকানি যে হয় এটা মেইনলি ক্ষারের জন্য হয়, ক্ষারীয় উপাদানের জন্য। তো এটাকে আবার সাথে সাথে আমাদের লেবু খেলে ভালো লাগে। কেন? সাইট্রিক অ্যাসিড। লেবু হচ্ছে অ্যাসিড, অর্গানিক অ্যাসিড। এই অ্যাসিডটা কি করবে, এই অ্যাসিডটা ওই ক্ষারের সাথে রিঅ্যাকশন করবে। আবার আমাদের যদি ইয়েতে কামড় দেয়, ভীমরুলে কামড় দেয়, অথবা তোমার পিঁপড়া কামড় দিলে, তখন আমরা কি করি, বিষ পিঁপড়া যেটা আছে বলে, বিষ পিঁপড়া, লাল পিঁপড়া আছে, এগুলো কামড় দিলে কি হয়, এর মধ্যে অ্যাসিড ভিতরে ঢুকায়। তো অ্যাসিড এই ক্ষারের সাথে রিঅ্যাকশন করে, তখন আমরা চুন দিই। চুন আর অ্যাসিড রিঅ্যাকশন করে কি করবে, প্রশমিত করবে। তাহলে প্রশমন করার জন্য আমরা করতেছি। এই বুঝতে পারছি সেটা? জি স্যার। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে, তাহলে আমরা আরো পড়ছিলাম যে পানির ক্ষরতা কি। এই ভালো করে খেয়াল করো, পানির ক্ষরতা হচ্ছে যে পানির মধ্যে বিভিন্ন আয়ন, পানির মধ্যে বিভিন্ন ধাতব আয়ন উপস্থিত থাকলে, ধাতব লবণ উপস্থিত থাকলে ওই পানিটাকে বলা হয় ক্ষর পানি। এক কথা ক্লিয়ার? বুঝতে পারছো এটা? মানে পানির মধ্যে যদি কোনো ধাতু, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রন, বিশেষ করে এই তিনটা ধাতুর যদি লবণ জুই থাকে, বা এই ধাতুর কোনো যৌগ জুই থাকে, তাহলে সেই পানিকে বলা হয় ক্ষর পানি। তাহলে কোশ্চেন আসলে ক্ষর পানি অ্যানসার কি লিখবো, ক্ষর পানি, ক্ষর লেখা নেই এটা, স্যার লেগেছে। ক্ষর পানি, খ বসলো, ক্ষর। খরতা লেখছে তো, হ্যাঁ, হার্ডনেস অফ ওয়াটার, এটাকে হ্যাঁ, ক্ষরতা বা হার্ডনেস অফ ওয়াটার। হার্ডনেস অফ ওয়াটার মানে কি, যে পানির মধ্যে বিভিন্ন যৌগ থাকে। নরমালি আমরা যে পানি খাই, এর মধ্যেও কি বিভিন্ন ধরনের লবণ থাকে বা বিভিন্ন ধরনের যৌগ থাকে। হ্যাঁ, এখন বলছে যে যদি তাহলে ডিস্টিল ওয়াটার কোনটা, ডিস্টিল ওয়াটার হচ্ছে একেবারে তুমি পানিটাকে বাষ্প করে একদম ঠান্ডা করবা, এই পানিটাকে বলা হয় ডিস্টিল ওয়াটার। তাহলে নরমালি যে পানি খাই, এর মধ্যে কিছু কিছু পরিমাণ
বিভিন্ন লবণ থাকে। এখন অতিরিক্ত যদি লবণ থাকে অথবা অতিরিক্ত বিভিন্ন ধরনের যৌগ যদি থাকে, তাহলে ওই পানির মধ্যে সাবান দিলে কি হবে? সাবানে ফেনা হবে। তাহলে সাবান, হ্যাঁ, সাবান রিঅ্যাকশন করার কথা কার কাছে? ত্বকের ময়লার সাথে। তখন সে রিঅ্যাকশন করবে পানির সাথে। এর সাথে, এই যে যৌগগুলো থাকবে ওই যৌগের সাথে, তখন সাবানের অপচয় হবে বেশি। তাহলে এই অপচয় রোধ করার জন্য আমরা কি করি? তাহলে দুই ধরনের হতে পারে, ক্ষরতা দুই ধরনের হতে পারে। একটা কি স্থায়ী ক্ষরতা আর একটা অস্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা। তাহলে স্থায়ী ক্ষরতা কখন হয়? যদি এই সকল ধাতুর ক্লোরাইড থাকে, ক্লোরাইড 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 থাকলো, তাহলে স্থায়ী ক্ষরতা হবে। ক্লোরাইড বা সালফেট। হ্যাঁ, অথবা সালফেট থাকলো, এই ক্যালসিয়ামের সালফেট অথবা ম্যাগনেসিয়ামের সালফেট অথবা আয়রনের সালফেট থাকলো, তাহলে ওই পানিটা কেমন হবে? ক্ষার পানি হবে। ক্ষার পানি। এবং এই ক্ষার পানিটা স্থায়ী ক্ষার হবে। স্থায়ী। এই বুঝতে পারছো? যদি কোনো ধাতুর ক্লোরাইড অথবা সালফেট পানির মধ্যে দ্রবীভূত থাকলে ওই পানি হয় স্থায়ী ক্ষার। এদেরকে তুমি নরমালি তাপ দিলে এদের ক্ষারতা দূর হবে না। দেখো আমরা নরমালি দেখবো যে বাসা বাড়িতে তো ফুটিয়ে পানি খাই। তো এই ফোটানোর পর যে 20 মিনিট ফুটাইতে হবে। যখন বলক উঠবে, এটাকে বলা হয় বয়লিং, যখন শুরু হবে, স্টার্ট হবে, তার থেকে 20 মিনিট পর্যন্ত আমাকে ফুটাইতে হবে। এখন এই 20 মিনিট ফুটানোর পর তারপর যখন ঠান্ডা করবা, দেখবা নিচের মধ্যে কিছু কিছু তলানি করতেছে। তাহলে ওই তলানি হচ্ছে অস্থায়ী ক্ষরতার জন্য। বাট এর মধ্যে যে স্থায়ী ক্ষর উপাদান বা স্থায়ী ক্ষরতার জন্য যে উপাদানগুলো আছে, এগুলা কিন্তু তাপ দিলে কোনো লাভ নেই, তাপ দিলে এরা যায় না। তাহলে কারা কারা? এগুলো হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট। উপায় কি? তাহলে এটা আমরা পড়বো নেক্সটে। স্যার, আপনার ফিল্টারের পানি কেমন যে মিষ্টি মিষ্টি লাগে স্যার? হ্যাঁ, আপনার ফিল্টারের পানি কেমন যে মিষ্টি মিষ্টি লাগে? এটা এটার মধ্যে বিভিন্ন যে ক্লোরিন টোরিন দেয়া আছে পিউরিটি। তাহলে এটাকে আমরা কি বলছিলাম? তাহলে পানির ক্ষরতা এটা হবে স্থায়ী ক্ষরতা যদি থাকে। বাট তোমার পানির মধ্যে যদি এটা থাকে ক্যালসিয়াম কার্বনেট অথবা ম্যাগনেসিয়াম কার্বনেট অথবা ফেরাস কার্বনেট, এরা যদি থাকে, অথবা ক্যালসিয়াম বাইকার্বনেট যদি থাকে, ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, তারপরে ফেরাস বাইকার্বনেট, তাহলে ওই পানিটা কেমন হবে? এই পানিটা হবে অস্থায়ী ক্ষার পানি। তাহলে এই সকল যৌগ যদি থাকে, মানে কোনো ধাতুর কার্বনেট অথবা বাইকার্বনেট যদি দ্রবীভূত থাকে, ওই পানি হবে অস্থায়ী ক্ষার পানি। আর যদি ক্লোরাইড অথবা সালফেট যদি থাকে, তাহলে সেটা হবে স্থায়ী ক্ষার পানি। তাহলে আমরা স্থায়ী ক্ষারতাকে দূর করার জন্য তাপ দিলে লাভ নাই। তাহলে লেখো যে হেডলাইন দিয়ে লেখো, পানির স্থায়ী ক্ষারতা দূর করার উপায়। লেখো, পানির স্থায়ী ক্ষারতা দূর করার উপায়। পানির স্থায়ী ক্ষারতা দূর করার উপায়। পানির স্থায়ী ক্ষারতা দূর করার উপায়। দেখো, পানিতে সাধারণত বিভিন্ন ধাতুর ক্লোরাইড অথবা সালফেট, পানিতে সাধারণত বিভিন্ন ধাতুর ক্লোরাইড অথবা সালফেট উপস্থিত থাকলে, পানিতে সাধারণত ধাতুর ক্লোরাইড অথবা সালফেট উপস্থিত থাকলে ওই পানিকে স্থায়ী ক্ষার পানি বলে। অস্থায়ী না স্যার? স্থায়ী ক্লোরাইড অথবা সালফেট, ক্লোরাইড অথবা সালফেট দ্রবীভূত থাকলে ওই পানিকে স্থায়ী ক্ষার পানি বলে। লেখো, তাপ প্রয়োগে স্থায়ী ক্ষারতা দূর হয় না। 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 ভাইয়া আমাদের বন্ধ দিবেন না? কি এর বন্ধ? লাস্টের একটা ক্লাস বন্ধ থাকবে এই বছরের লাস্টে। স্থায়ী ক্ষারতা দূর হয় না। দেখো, বাসার ছাদ কি খোলা আছে? তাই ক্লাস দেখা হবে না। লেখো যে তাই সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট যোগ করলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে
রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উপস্থিত ধাতুর এই ধাতুটা কোনটা তাহলে? উপস্থিত ধাতু মানে কোনটার কথা বলতেছে? ক্লোরাইড বা ক্লোরাইড সালফেট। অথবা সালফেট। মানে উপস্থিত ধাতুর মানে যার জন্য তোমার ক্ষরতা হয়েছে ওই ধাতু, যেমন হয়েছে কার জন্য? ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য হয়েছে, তাহলে ক্যালসিয়ামটা হলো। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তাহলে উপস্থিত ধাতুর কার্বনেট, উপস্থিত ধাতুর কার্বনেট, অথবা উপস্থিত ধাতুর কার্বনেট, কার্বনেট কার্বনেট তৈরি হয়। কার্বনেট তৈরি হয়। সালফেট। না, এটা তো শুধু NaCO3 দিছে। কার্বনেট, কার্বনেট হবে। উপস্থিত ধাতুর কার্বনেট তৈরি হয় যা যা অদক্ষেপ আকারে তলানি পড়ে, যা অদক্ষেপ আকারে তলানি পড়ে। দেখো বিক্রিয়া শেষে, একটা বিক্রিয়া দেখা যায়। বিক্রিয়া শেষে তলানিকে আলাদা করে, বিক্রিয়া শেষে দ্রবণটি হ্যাঁ। ছেঁকে নিলে হ্যাঁ, তলানি আলাদা করে ক্ষরতা দূর করা যায়। আকারে 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 বিক্রিয়া শেষে তলানি আলাদা করে ক্ষরতা দূর করা যায়। তলানি আলাদা করে দূর করা যায়, ক্ষরতা দূর করা যায়। একটা বিক্রিয়া দেখা যাচ্ছে। তাহলে আমরা বললাম কি বলছি? তাহলে সোডিয়াম কি দিবা? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। তাহলে আমি ফার্স্টেই একটা পানির মধ্যে, এটা একটা পানি, পানির মধ্যে ক্ষরতা আছে, মনে করো এই পানিটার মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড আছে, যার জন্য তো ক্ষর হয়েছে, তাই না? ক্যালসিয়াম ক্লোরাইড আমরা এটা এটা স্থায়ী বাইর ক্ষর। করব কিভাবে? তাহলে হ্যাঁ, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড আছে, এটা আমরা বাইর করব। মানে যে কোনো ধাতুর ক্লোরাইড, এটাই তো বললাম যে যে কোনো ধাতুর হয় ক্যালসিয়াম ক্লোরাইড আছে, না হয় আমাদের পরীক্ষা করতে হবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, আচ্ছা, না এটা হয় বুঝবো কেমনে যে এটা ক্যালসিয়াম ক্লোরাইড মানে মানে একটা এটা ধাতু খবর আছে? আমরা বুঝবো কিভাবে? ওটা হচ্ছে কোশ্চেন। খর পানি কিভাবে বুঝবো? ওই সাবান দিবা, দেখবে যে সাবানে ফেনা হচ্ছে না। ও, তখন চেক, তারপরে চেক করব ওটা খর স্থায়ী না অস্থায়ী। হ্যাঁ, তাহলে তুমি আন্দাজে করবা যে তুমি যদি দেখা যায় তাপ দিয়ে লাভ হচ্ছে না, ক্ষরতা দূর হচ্ছে না, তাহলে বুঝবা যে তারপরে এটা স্থায়ী ফেনা ক্ষরতা। হইতেছে না, তখন হ্যাঁ, স্থায়ী খর বুঝবো। স্থায়ী ক্ষরতা হবে। সব বাস তাহলে ভুল কথা হলো যে পানির মধ্যে যে কোনো যৌগ থাকলে, যেমন ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মানে যেগুলো বললাম স্থায়ী ক্ষরতার জন্য যেগুলো দায়ী থাকে, এগুলো যে কোনো একটা থাকলে তার সাথে তুমি কি দিবা? সোডিয়াম কার্বনেট দিবা। তাহলে সোডিয়াম কার্বনেট দিলে দেখবা যে এখানে কিছু তলানি পড়ছে। এই তলানিটাকে কি করবা? এই তলানিটাকে তুমি ছেঁকে আলাদা করবা। উপরে পানিটাকে ছাকবা, নিচে তলানিটা আলাদা হয়ে যাবে। এই তলানি আলাদা হয়ে গেলে তাহলে কি হইলো? বিশুদ্ধ পানি। একেবারে বিশুদ্ধ হয় নাই, বাট যেটার জন্য স্থায়ী ক্ষর হয়েছিল স্থায়ী ক্ষর ওটা নষ্ট হয়ে যাবে। তাহলে রিঅ্যাকশনটা দেখো যে সোডিয়াম কার্বনেট, এই কথা বলিস না, সোডিয়াম কার্বনেটের সাথে, তাহলে কার জন্য এটা স্থায়ী ক্ষর হয়েছে? ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য। সাপোজ মনে করি যে ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য স্থায়ী ক্ষর হয়েছে, তাহলে এখান থেকে রিঅ্যাকশন করে কি তৈরি হবে? সোডিয়াম কার্বনেট তৈরি হবে, সরি ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, আর সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড তো লবণ, আমরা ইডিবল সল্ট, তাই না? যেটা পানিতে দ্রবীভূত থাকে। সোডিয়াম কার্বনেট আর HCl, তাহলে এনে কয় মোল দেওয়া লাগবে? ক্লোরিন এখানে 2 মোল দেওয়া লাগবে, এখানে সোডিয়াম 2টা, কার্বনেট বুঝছে নি? হিসাব মিলছে না? মিলছে না। তাহলে এখানে কয়টা দিতে হবে? ক্লোরিন 2টা দিলাম, সোডিয়াম 2টা দিলাম, ক্যালসিয়াম ক্লোরাইড 3 দুটো দাদা সোডিয়াম এইখানে মিলে নেই, Na2CO3 হবে। মিলছে না? মিলছে। কেন হচ্ছে? তাহলে দেখো, এই কথা বলে দাঁড়া করে রাখো। তাহলে আমরা বললাম যে যে কোনো ধাতুর মানে যে কোনো স্থায়ী ক্ষর উপাদান থাকুক না কেন, তার সাথে আমি কি দিয়ে দিব? চোখ বন্ধ করে আমি সোডিয়াম কার্বনেট দিয়ে দিব। তাহলে সোডিয়াম কার্বনেট দিলে কি হচ্ছে? রিঅ্যাকশন করে হ্যাঁ, যেই ধাতুটা ছিল এখানে, এই ধাতুর কার্বনেট হয়ে যাবে, এবং এই ধাতুর কার্বনেট তখন আবার অদ্রবণীয়, সে অদক্ষেপ তৈরি হবে। অদক্ষেপ যদি হয় তাহলে সুবিধাটা কি হলো? মানে যেই ধাতুটার জন্য ক্ষর হয়েছিল ওই ধাতুর কার্বনেট হলো এবং তারা নিচে তলানি পড়লো। NaCO3 নিচে কি 2 এটা Na2CO3। হ্যাঁ, Na2CO3 সোডিয়াম কার্বনের সংকেত এটাই। তাহলে এখান থেকে যেটা হলো, তাহলে ক্যালসিয়াম কার্বনেট যেটা হলো এটা অধক্ষিপ্ত হবে।
অধক্ষিপ্ত হলে আর সোডিয়াম আর ক্লোরিন এটা আয়নিত অবস্থায় থাকে, সমস্যা নেই। তাহলে অ্যাটলিস্ট আমার ক্যালসিয়াম ক্লোরাইড আয়ন হলো না, স্থায়ী ক্ষার হলো না। আবার যদি এটা তোমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি হইতো তাহলে ওই একই প্রসেসে কি হইতো, ম্যাগনেসিয়াম কার্বনেট হইতো, যেটা অদ্রবণীয়। তাহলে আমাদের টার্গেটটা হলো যে সোডিয়াম কার্বনেট দিলাম যাতে এটা ছিল পানির মধ্যে দ্রবণীয় বা এটা ছিল স্থায়ী ক্ষার, সে হয়ে গেল অধক্ষিপ্ত, এটাকে নিচে তলানি আলাদা করে ফেললাম, তাহলে পানির মধ্যে আর ওই যৌগটা থাকলো না। রিঅ্যাকশনটা লিখছো, দেখো রাসায়নিক বিক্রিয়ার নিম্নরূপ, রাসায়নিক বিক্রিয়ার নিম্নরূপ রাসায়নিক বিক্রিয়াটি নিম্নরূপ। ওইটা তো দিয়ে স্যার ব্যথা হ্যাঁ তো মামাত লাতে কইতেছে নাকি ইয়ে করছো ব্যাডমিন্টন মানে না না ভ্যাকসিন ভ্যাকসিন দিছি আমি দেখছি 11:30টার সময় ভ্যাকসিন এই বাদ ভাই শোনার দরকার নাই, লিখছো 11:30টার সময় ভ্যাকসিন দিছি, 1টার সময় নাপা গেছি, না নাপা গেছি, না বানাইছি কি প্যারাসিটামল আর কি। নিষেধ না যেটা তো দুইটি করবই। তাহলে দেখো যে নিষেধ করছে তো ওষুধে। এই এখন হেডলাইন দিয়ে লেখো যে স্থায়ী ক্ষারতা দূর করার উপায়, সরি অস্থায়ী ক্ষারতা দূর করার উপায়, হেডলাইন দিয়ে লেখো তাপ দিলে শেষ অস্থায়ী ক্ষারতা দূর করার উপায়। আচ্ছা একটু বলে দিই একটু বলে দিই অস্থায়ী ক্ষারতা দূর করার উপায় স্পেশাল আবিষ্কার দেখো পানিতে ওইটা বিভিন্ন ধাতুর কার্বনেট অথবা বাইকার্বনেট উপস্থিত থাকলে লেখো যে অস্থায়ী ক্ষারতা দূর করার উপায়। পানিতে ধাতুর কার্বনেট, পানিতে বিভিন্ন ধাতুর কার্বনেট, কার্বনেট তো CO3 হ্যাঁ CO3 কার্বনেট, উপরে 2 মাইনাস মানে বাংলায় লেখো বিভিন্ন ধাতুর কার্বনেট বা বাইকার্বনেট উপস্থিত থাকলে, ধাতুর কার্বনেট বা বাইকার্বনেট উপস্থিত থাকলে, বাইকার্বনেট কোনগুলা? মাইনাস CO3 মাইনাস নাকি এই CO3 মাইনাস হ্যাঁ কার্বনেট অথবা বাইকার্বনেট উপস্থিত থাকলে ওই পানিকে অস্থায়ী ক্ষার পানি বলে, 2 মাইনাস ওই পানিকে অস্থায়ী ক্ষার পানি বলে। বাইকার্বনেটের ধর্ম কিরকম? ক্ষার না অ্যাসিডিক? ক্ষারীয়। তাহলে ওই ধাতুকে ভাইকার মানে ওই পানিকে অস্থায়ী ক্ষার পানি বলে। লেখো অস্থায়ী ক্ষার পানিকে তাপ প্রয়োগ করলে, অস্থায়ী ক্ষার পানিকে তাপ প্রয়োগ করলে, কামচিত্তকা অস্থায়ী ক্ষার পানিকে তাপ প্রয়োগ করলে তাম অস্থায়ী ক্ষত দেব উক্ত ধাতুর কার্বনেট তৈরি হয়, অস্থায়ী উক্ত ধাতুর কার্বনেট কার্বনেট তৈরি হয় যা তৈরি হয় যা অধক্ষিপ্ত হয়ে তলানি পড়ে, অস্থায়ী ক্ষত যা অধক্ষিপ্ত হয়ে তলানি পড়ে, ফলে অতি সহজে এদের আলাদা করে ক্ষরতা দূর করা যায়, অতি সহজে এদের আলাদা করে ক্ষরতা দূর করা যায়। দেখো বিক্রিয়াটি নিম্নরূপ। সেটা আমি কয়টা ক্লাস মিস করছি? একটাই শুক্রবারটা এত কিছু করে 60 দিন বাইরে করছি তো তাই তো তোর মাঝখানে তো একদিন শুধু ক্লাস হচ্ছে শুক্রবারে, বৃহস্পতিবার হয়েছে না? বৃহস্পতিবারে তোমাদের তো বুধবারে না হয়। রবি মঙ্গল না সন্ধ্যা রবি মঙ্গল দেখো রবি মঙ্গল এটা আবার ওদের গত ক্লাসে পড়াইছে, তাহলে এর জন্য ইউ আর লাকি নাম যে এখন ক্লাসটা পেয়েছে। যেমন ক্যালসিয়াম কি বললাম, ক্যালসিয়াম বাইকার্বনেট আছে পানির মধ্যে, বলছি তাই এটা স্থায়ী ক্ষার না অস্থায়ী ক্ষারতা হবে? অস্থায়ী। অস্থায়ী ক্ষার। তো এটার মধ্যে তুমি যদি তাপ দাও তাহলে তৈরি হবে ক্যালসিয়াম পানি কি বেশি কার্বনেট, যেটা হলো অধক্ষিপ্ত হবে। বিশুদ্ধ। এত কষ্ট না করে ফিল্টারে দিয়ে দিলে সহজ। করে
যে কোনো ধাতুর যে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট যদি থাকে, স্যার বাইকার্বনেট না থেকে যদি শুধু কার্বন চিনি যুক্ত কার্বনেটে এমনিতে তাপ দিলে কি হয়? এমনিতে তাপ দিলে নিচে ত্বরণ করবে। গ্লুকোজ যুক্ত হয়। থাকবো কি যদি বাইকার্বনেট অথবা কার্বনেট যেটা থাকুক না কেন তাপ দিলে নিচে ত্বরণ করবে। আর্সেনিকের সাথে কার্বনেট থাকলেও কার্বনেট তো বললাম যে কোনো ধাতুর কার্বনেট আছে এটাতে এমনিতেই তাপ দিলেই ত্বরণ করবে। জি স্যার। আরো সহজ আর বাইকার্বনেট বাইকার্বনেট থেকে প্রথমে কার্বনেট হবে তারপরে ত্বরণ করবে। বাইকার্বনেটের ভিতরে পানি হাইড্রোজেনটা উড়ে যাবে হ্যাঁ, এখান থেকে তাহলে তৈরি হবে ম্যাগনেসিয়াম কার্বনেট। হাইড্রোজেন তো উড়ে এটা পদক্ষেপ হবে। হাইড্রোজেন তো পর্যন্ত দেখছো সাদা ঠিক তাহলে এভাবে আমরা কি করতে পারি? কি বেটার পদক্ষেপগুলোকে আলাদা করে আমরা ক্ষরতা দূর করতে পারি। আচ্ছা, হেডলাইন দিয়ে লেখো বিশুদ্ধ পানির, লেখো পানি বিশুদ্ধতার মানদণ্ড। হেডলাইন দিয়ে লেখো পানি বিশুদ্ধতার মানদণ্ড। পানি বিশুদ্ধতার মানদণ্ড। লেখো কোন পানি বিশুদ্ধ কিনা তা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। কোন পানি বিশুদ্ধ কিনা তা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বরে লেখো বিষয়ের উপর নেব কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বরে লেখো পিএইচ, দুই নম্বর হলো তাপমাত্রা, তাপমাত্রা, তিন নম্বর হচ্ছে স্বাদ, গন্ধ, চার নম্বরে এটা দেখাইছেন তো স্যার? হ্যাঁ বিউডি দেখাই নেই। আর বিউডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন। বায়োলজিক্যাল সেন্সর বায়োলজিক্যাল অক্সিজেন দিবেন। পাঁচ নম্বর হলো সিইউডি, কেমিক্যাল কেমিক্যাল অক্সিজেন তাপমাত্রা 3 অক্সিজেন গন্ধ বর্ণ বিমান। আস্তে পরিবর্তন করবে ভাই ছয় নম্বর হচ্ছে টিডি, তোর বাবার আইডি টোটাল ডিসলভ সলিড। এই স্যারটাতে সন্ধ্যা কিছু বলেন না হ্যাঁ এটা কি আইডিএস পড়াছেন না স্যার এটা পরে টিডিএস পড়াইছি পড়াছেন স্যার আমি কত ক্লাস ছি পড়াইছি টিডিএস দেখছেন না স্যার ডিও দিছেন স্যার ডিজলভ বিও ডিসলভ অক্সিজেন। দুই নম্বরটা টোটাল ডিজলভ সলিউট ভাইয়া 6 নম্বরটা কি টোটাল কোনটা? টিডিএস, টোটাল ডিসলভ সলিউট। মানে কি এটা আমি সব বলতেছি আগে সব লেখো আগে। তারপর আর কি আছে? ডিজলভ হ্যাঁ অক্সিজেন কত সিইউডি, সিইউডি, তাপমাত্রা এগুলাই। আর নাই স্যার, আর নাই, আর নাই। সিওডি আর থাকলেও লেখেন না। তাহলে হেডলাইন দিয়ে লেখো পিএইচ। টিডিএম হেডলাইনে লেখো পিএইচ। আমাদের কিছু খেলি লেখো সবে গেলি লেখো বিশুদ্ধ পানির পিএইচ। আমি কি হ্যাপেন বেশি গেলি বিশুদ্ধ পানির পিএইচ সব দিকে দিবি চার চান দিছে স্যার। লেভেল 40 এ কত লিখেছিলাম লাস্ট ক্লাসে? এসিডিক থাকা লাগবে বা স্যার স্ট্যাটিস্টিক্যাল তাপমাত্রা লেগেছেন ডিওডি লেগেছেন পানি দিতে লেগেছেন বিয়োগ লেগেছেন স্যার কতগুলো স্ট্র্যাটেজি ইউজ করা হয় লেখো বিশুদ্ধ পানির পিএইচ 6 থেকে 6.5 এর মধ্যে হলো সবচেয়ে ভালো। 6 থেকে 6 থেকে 6.5 এর মধ্যে তো 7 হলে কি হবে 7 হলে ভালো না নিরপেক্ষ নরমালি হয় না তো। 7 হলে তো হবে। বিশুদ্ধ পানির পিএইচ সাধারণত আমরা 7 ধরি, কিন্তু 6 আর 6.5 এর মধ্যে সাধারণত থাকে, ওটা আমরা বিশুদ্ধ বলবো। মানে ওইটাই আমরা বিশুদ্ধ হ্যাঁ নরমালি এরকমই পাওয়া যায়। স্যার মোবাইলের চার্জ 3% না। থাকুক, এটা শেষ হয়ে যাবে। শীত দিব সমস্যা নেই। তাহলে লেখো বিশুদ্ধ পানির পিএইচ, বিশুদ্ধ পানির পিএইচ এই লেখো 6 থেকে 6.5। তোমার লেখোস না কেন? লেখি তো সাথে সাথে বিশুদ্ধ পানির পিএইচ 6 থেকে 6.5 এর মধ্যে থাকলে সবচেয়ে ভালো। এর মধ্যে সীমাবদ্ধ থাকে। লাগিস না কিন্তু 4.5 এর নিচে 4.5 এর নিচে 5 এর নিচে এবং 9.5 এর উপরে হলে সেটি পানির অযোগ্য। 4.5 এর নিচে এবং 9.5 এর উপরে হলে
সেটি পানের অযোগ্য। 4.5 এর নিচে 4.5 এর নিচে 9.5 এর উপরে পানের অযোগ্য। 9.5 এই ছেলেটা খাওয়া দাওয়া করে নেই আজকে। স্যার নদীর পানির পিএইচ কত হতে পারে আইডিয়া করে নরমালি একটু অ্যাসিডিক হবে। ভাই আর পিএইচটা কত হতে পারে এটা কোন নদীর কথা বলতেছ বলো? এই কোনো